গল্পের শুরু হয় মুম্বাইয়ের ব্যাংক অফ ট্রাস্টের হেডকোয়ার্টারে। হঠাৎ করে হেডকোয়ার্টারে প্রতিটি সিনিয়র অফিসারের ফোন বেজে ওঠে। ফোনে কথা শুনে সবার শরীর শিউরে ওঠে। ব্যাংকের সিইওর কাছেও ফোন যায়। সেখানে ফ্রড ইনভেস্টিগেটর গণেশ সিইওকে জানায় যে আমাদের হায়দ্রাবাদ শাখায় রিজার্ভ ব্যাংকের রাখা রিজার্ভ ক্যাশ চুরি হয়ে গেছে। চুরি করেছে বাইরের কেউ নয়, বরং আমাদেরই ব্যাংকের 2 জন কর্মচারী। খবর শুনে সিইওর পা কাঁপতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত চুরি কিভাবে হয়েছিল, সত্যি কি চোর ধরা পড়বে? গল্পের পরবর্তী অংশে আমরা তা জানতে পারবো। সিনেমার নাম হলো জেব্রা। যদি লাকি ভাস্কর মুভিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই সিনেমাটি অবশ্যই দেখুন। তো চলুন এই দুর্দান্ত মুভির গল্পে ফিরে আসি। গল্পটি চুরির ঘটনার 6 দিন আগের সময় থেকে শুরু হয়। আমরা সূর্যকে দেখি, যিনি ব্যাংক অফ ট্রাস্টে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করেন এবং সাধারণ একটি বেতনে দিন কাটান। সূর্য একটি নতুন বাড়ি কিনতে যান। কয়েকদিন আগে তার মা একটি বাড়ি দেখেছিলেন। সূর্য তার মাকে সঙ্গে নিয়ে এবং তার গার্লফ্রেন্ড সোয়াতিকে সেই বাড়ি দেখান। দুজনেই বাড়িটি পছন্দ করেন এবং সূর্য যে কোনো মূল্যে সেই বাড়ি কিনতে চান। টাকার ব্যবস্থা করার জন্য তিনি নিজের ব্যাংকেই হোম লোনের জন্য আবেদন করেন। এর পাশাপাশি আমরা সূর্যের বন্ধু ববকেও দেখি। ববও সূর্যের সঙ্গে একই ব্যাংকে কাজ করেন, তবে তিনি সূর্যের জুনিয়র। প্রতিটি কাজে সূর্যকে বব সাহায্য করেন। সূর্যের ব্রাঞ্চ ম্যানেজার হলেন শিলা, যিনি খুব কঠোর এবং কর্মচারীদের উপর সবসময় চাপ সৃষ্টি করে রাখেন। তার এই প্রেশারের কারণে এক কর্মচারী আত্মহত্যাও করেছিলেন। তখন সূর্য শিলার বিরুদ্ধে অভিযোগ করেন। সেই ঘটনার পর থেকেই শিলা সূর্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকেন। এই কাজে শিলাকে সাহায্য করে ব্যাংকেরই আরেক কর্মী, যে গোপনে সবকিছু নজরদারি করে এবং শিলাকে সব জানিয়ে দেয়। যাই হোক, প্রতিদিনের মতো আজও সূর্য ব্যাংকে কাজ করছিল। ঠিক তখনই সোয়াতির ফোন আসে। সোয়াতি আরেকটি ব্যাংক কেডিএফসিতে কাজ করে এবং তার ব্যাংকে একটি ছোট সমস্যা দেখা দেয়। সূর্য সোয়াতির কাছে যায় এবং সোয়াতি পুরো বিষয়টি ব্যাখ্যা করে। আসলে গতকাল সোয়াতির ব্যাংকে এক ব্যক্তি 4 লাখের একটি চেক জমা দিয়েছিল, কিন্তু এন্ট্রি করার সময় ভুলবশত সে ভুল অ্যাকাউন্ট নাম্বার টাইপ করেছিল এবং টাকাটা বেনি ডিসুজা নামের একজনের অ্যাকাউন্টে চলে যায়। বেনি তখনই পুরো 4 লাখ টাকা নিজের অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। ফলে বর্তমানে সেই অ্যাকাউন্টে একটা টাকাও নেই। সোয়াতি বেনির সাথে যোগাযোগ করে, কিন্তু সে টাকা ফেরত দিতে রাজি হয় না। এদিকে যার টাকা ছিল সেই গ্রাহক সোয়াতির উপর প্রেসার দিচ্ছিলেন, কারণ তার মেয়ের হাসপাতালের অপারেশনের জন্য এই টাকার খুব দরকার। পুরো ঘটনা জানার পর সূর্য টাকা ফেরত পাওয়ার জন্য একটি পরিকল্পনা করে। সূর্য নিজে ব্যাংকের কর্মচারী হওয়ায় ব্যাংকের নিয়ম ও তাদের ফাঁকফোকর সম্পর্কে জানত। প্রথমে সে বেনির সিআইএফ নম্বর বের করে এবং ববকে বেনির সমস্ত ব্যাংক লেনদেনের ইতিহাস বের করতে বলে। সোয়াতির 2টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, একটি ব্যাংক অফ ট্রাস্ট যেখানে সূর্য কাজ করে এবং আরেকটি কেডিএফসিতে যেখানে সোয়াতি কাজ করে। সূর্যের পরামর্শে সোয়াতি তার ব্যাংক অফ ট্রাস্টের চেক বইয়ে 4 লাখের একটি চেক পূরণ করে এবং সেটি তার কেডিএফসি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়। নিয়ম অনুযায়ী যদি সকাল 11টার আগে চেক জমা হয় তাহলে সেম ডে ক্লিয়ারেন্সের জন্য সেটি ব্যাংক অফ ট্রাস্টে পাঠানো হয়। কিন্তু সমস্যা ছিল সোয়াতির অ্যাকাউন্টে মাত্র 12,000 টাকা ছিল। তখন সূর্য তার ব্যাংকের কাউন্টারে থাকা লাবণ্যাকে ফোন করে এবং বলে, তুমি শুধু ওই চেকের এন্ট্রি করে সবচেয়ে নিচে রেখে দাও এবং 3 ঘন্টা পর যখন সেকেন্ড রাউন্ড ভেরিফিকেশনের জন্য চেক যাবে তখন টাইপ এরর বলে ক্ষমা চেয়ে নিও। লাবণ্যা সেইভাবেই তার কাজ ঠিকঠাক করে ফেলে। এদিকে পরিকল্পনা অনুযায়ী সোয়াতি কেডিএফসি ব্যাংকের ম্যানেজারের কাছে যায় এবং তার অ্যাকাউন্টের লেজার ব্যালেন্স দেখিয়ে বলে যে আমার তৎক্ষণাৎ টাকা দরকার, আপনি দয়া করে আমাকে টাকা দিয়ে দিন। লেজার ব্যালেন্স সন্ধ্যার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি টাকা ফিরিয়ে দেব। কিছু অনুরোধ করার পর ম্যানেজার বার কথা মেনে নেয় এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা নেওয়ার জন্য একটি অনুমতিপত্র তৈরি করে। সোয়াতি সেই টাকা ক্যাশ কাউন্টার থেকে তুলে নিয়ে গ্রাহককে দিয়ে দেয়। এখন বেনির কাছ থেকে সেই টাকা উদ্ধার করার পালা। সূর্য ও বব মিলে বেনির ট্রানজেকশন হিস্ট্রি দেখে। ট্রানজেকশন হিস্ট্রি দেখে অবাক হয়ে যায়, কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল। সূর্য বেনিকে ফোন করে বলে, আমি ব্যাংক অফ ট্রাস্ট থেকে বলছি, আপনি যেহেতু কোটি টাকার লেনদেন করেন, আমাদের ব্যাংক এমন গ্রাহকদের জন্য সুইজারল্যান্ডের একটি ট্রিপ স্পন্সর করছে।
আপনি কি যেতে চান? বেনি যেতে অস্বীকার করে। তখন সূর্য তাকে অনুরোধ করে বলে, যদি আপনি না যান তাহলে আমাকে আপনার অ্যাকাউন্টের রিলেশনশিপ ম্যানেজার বানিয়ে দিন। আমি আপনার ট্রিপ বাতিল করে দেব এবং ব্যাংক থেকে যে 12 লাখ টাকা ট্রিপের জন্য দেওয়া হচ্ছিল সেটা আমি তুলে নেব। বেনির মনে তখন লোভ জাগে এবং সে তার কমিশনের দাবি জানায়। সূর্য কমিশন দিতে রাজি হয় এবং বেনিকে একটি মেল পাঠিয়ে রিলেশনশিপ ম্যানেজার হওয়ার অনুমতি নিয়ে নেয়। এরপর সূর্য তার আসল খেলা শুরু করে। বেনি সেই 4 লাখ টাকা তার 2টি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে শিফট করেছিল, যার মধ্যে একটি অ্যাকাউন্ট ব্যাংক অফ ট্রাস্টেই ছিল। সূর্য 2 ব্যাংক থেকে একসঙ্গে টাকা তুলে নেওয়ার জন্য 2 লাখের ড্রাফট ফিল করে। বেনির সিগনেচার নকল করে এবং ববকে এই ব্যাংকে রেখে সূর্য নিজে অন্য ব্যাংকে যায় এবং 2 লাখ টাকা তুলতে কাউন্টারের সামনে দাঁড়ায়। কাউন্টারে থাকা মহিলা তাকে বলেন, আমরা গ্রাহকদের ছাড়া অন্য কাউকে টাকা দেব না। কিন্তু সূর্য উত্তেজিত হয়ে বলে, আমি এই গ্রাহকের ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার। নিয়ম অনুযায়ী সূর্য কিন্তু সঠিক ছিল, তাই শেষ পর্যন্ত মহিলা বেনির অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা তুলে সূর্যের হাতে দেন। একই সময়ে ববও ব্যাংক অফ ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। এদিকে বেনির মোবাইলে 2টি SMS অ্যালার্ট একসঙ্গে আসে। বেনির সঙ্গে সঙ্গে সূর্যকে ফোন করে, কিন্তু সূর্য তার ফোন কেটে দেয়। সূর্য সে টাকা উদ্ধার করতে পেরেছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে সে কত বড় ভুল করেছে। এই 4 লাখের কারণে তাকে ভবিষ্যতে পুরো ব্যাংক লুট করতে হবে। প্রতিদিনের মতো সূর্য তার কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কয়েকদিন পর যখন সে ব্যাংকে আসে, লাভান্যা তাকে জানায় যে তার বিরুদ্ধে তদন্ত করতে কমপ্লায়েন্স অফিসার এসেছে। অফিসারের নাম ছিল মিলিটারি। সূর্য অফিসারের কাছে গেলে মিলিটারি তাকে বলে, বেনির অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা উধাও হয়েছে, সেই টাকা কোথায়? এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। মিলিটারি তাকে তার অন্য ব্যাংক অ্যাকাউন্ট দেখায় যেখান থেকে সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে এবং মিলিটারি আরও জানায় এই টাকাগুলো তোমার এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। অথচ ব্যাংকের নিয়ম অনুযায়ী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কর্মচারীর অ্যাকাউন্টে টাকা শিফট করা যায় না। এই সময় সূর্যের কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে, কিন্তু সূর্য সেটি কেটে দেয়। তারপর সে মিলিটারিকে বলে, এটা আমার অ্যাকাউন্ট নয়। মিলিটারি ববকে অন্য ব্যাংকে পাঠিয়ে সেই অ্যাকাউন্টের ওপেনিং ফর্ম নিয়ে আসে। এরপর মিলিটারি সূর্যকে একটি খালি কাগজে সিগনেচার করতে বলে। তারপর মিলিটারি সেই সিগনেচার এবং অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের সিগনেচার মিলিয়ে দেখে। পরে বোঝা যায় যে সেই অ্যাকাউন্ট আসলেই ভুয়া। সূর্যের সিগনেচার নকল করে অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। এটা দেখে মিলিটারি সূর্যকে বলে, তুমি বেনিকে নিয়ে আসো যাতে এই কেসটি বন্ধ করা যায়। সূর্য বেনিকে ব্যাংকে নিয়ে আসার জন্য তার বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু পথে বাইকে থাকা 2 জন গুন্ডা তার গাড়ি থামায় এবং তাদেরকে কিডন্যাপ করে একটি পার্কে নিয়ে যায়। পার্কে সূর্যের সামনে আসে আদি। তবে এর আগে গল্পটি সঠিকভাবে বোঝার জন্য আমরা আদির ফ্ল্যাশব্যাকে যাই। আসলে আদি কলকাতার বাসিন্দা এবং সে কলকাতার সমস্ত বড় বড় গুন্ডাদের হত্যা করে এখন কলকাতার সবচেয়ে বড় ডন হয়ে উঠেছে। কলকাতায় সবাই তাকে ভয় পায়। আদির একটি ছেলে রয়েছে এবং সে তার ছেলেকে অনেক ভালোবাসে। কয়েক বছর আগে ক্যান্সারের কারণে আদির স্ত্রী মারা যায়, কিন্তু তার মৃত্যুর আগে আদি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে নিজেকে এতটাই ক্ষমতাশালী করবে যেন কেউ তাদের ছেলেকে ছুঁতে না পারে। স্ত্রীর মৃত্যুর পর আদি সমস্ত খুনাখুনি বন্ধ করে দেয়, কিন্তু এখন সে তার কাকা টগরের সাহায্যে পুরো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। কয়েকদিন আগে টগর একটি লোক মদন গুপ্তার সাথে দেখা করতে গিয়েছিল। সরকার একটি এয়ারলাইন্স নিলামে তুলেছিল। মদনের বস সেই এয়ারলাইন্সটি কিনতে চেয়েছিল, যার দাম ছিল 1000 কোটি টাকা, কিন্তু মদনের বস সেটি কিনতে পারছিল না, কারণ তার সমস্ত টাকা চায়নায় আটকে ছিল। আদি সেই মিটিংয়ে উপস্থিত ছিল না, তাই সে ফোনে কথা বলতে বলতে মদনকে বলে, আমি তোমাকে সেই এয়ারলাইন্সটি 800 কোটিতেই পাইয়ে দেব, বদলে আমি তোমার বসের সাথে শুধু দেখা করতে চাই। মদন এই ডিল মেনে নেয়। তবে মদন ও তার বসের মধ্যে আগে থেকে একজন ব্রোকার ছিল, যিনি 10 কোটি টাকা কমিশন নিয়ে ডিলটি ফিক্স করেছিলেন। সেই ব্রোকার মদনের কাছে তার কমিশনের টাকা চায়। তখন মদন 5 কোটি এখন আর বাকি 5 কোটি ডিল সম্পন্ন হওয়ার পর দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু মদনের কাছে যে টাকা ছিল তা ছিল ব্ল্যাক মানি। তখন টগর মদনকে বলে, এই টাকা আমরা হোয়াইট করে দেব। সে মদনের কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে সেই টাকা হোয়াইট করার দায়িত্ব তার সবচেয়ে বিশ্বস্ত লোক বেনিকে দেয়। এটা সেই একই সময় ছিল যখন সূর্য বেনিকে ফাঁকি দিয়ে তার অ্যাকাউন্ট থেকে 4 লাখ টাকা তুলে নেয়। তবে বেনি সেই 4 লাখ টাকা নিয়ে মাথা ঘামায় না এবং 5 কোটি টাকা হোয়াইট করার কাজে লেগে যায়। তাদের টাকা হোয়াইট করার একটি নির্দিষ্ট পদ্ধতি ছিল। বেনি একটি নিলামে তার 50 টাকার পেন
5 কোটিতে বিক্রি করে। এরপর সেই নিলাম থেকে বেনি তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার করায়। এই 5 কোটি টাকায় বেনির অ্যাকাউন্ট থেকে সূর্যের ফেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এরপর সেই টাকা সূর্যের অ্যাকাউন্ট থেকে 100টি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ছোট ছোট অঙ্কে ট্রান্সফার হয়। কিন্তু এর মধ্যে আদি মদনের সাথে ডিলের ব্যাপারে কথা বলছিল। তখন মদন জানতে পারে যে তার 5 কোটি টাকা গায়েব হয়ে গেছে। মদন আদিকে বলে, তুমি যদি 5 কোটি টাকা সামলাতে না পারো তাহলে 800 কোটি টাকার ডিল কিভাবে সামলাবে? মদন আদিকে অপমান করে এবং তাকে চ্যালেঞ্জ জানায়, আগে 5 কোটি টাকা ফিরিয়ে আনো, তারপর ডিলের বিষয়ে আলোচনা করব। প্রেজেন্ট টাইমে আদি সূর্যের সামনে এসে বলে, আমাদের ব্যবসায় সম্মান এবং বিশ্বাস টাকার থেকেও বেশি মূল্যবান, কিন্তু তোমার কারণে আমার উপর বিশ্বাস এবং সম্মান দুটোই কমে গেছে। এখন তুমি আমাকে আমার টাকা ফেরত দেবে, না হলে আমি তোমার মাকে হত্যা করব। একই সময় সূর্যের মাও ওই একই পার্কে উপস্থিত ছিলেন এবং আদির লোকেরা তার মায়ের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। এটা দেখে সূর্য ভয়ে কাঁপতে থাকে। আদি তাকে 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য 4 দিনের সময় দেয় এবং সেখান থেকে চলে যায়। সূর্যের সময় কম ছিল এবং টাকা ছিল তার সামর্থ্যের বাইরে। এরপর সূর্য বেনির ঘরে গিয়ে জানতে পারে যে বেনি মারা গেছে। যাই হোক, সে কোনোভাবে বেনির বোনের থেকে একটি চিঠিতে সিগনেচার করিয়ে নিতে সক্ষম হয়। তারপর সেই চিঠি ব্যাংকে নিয়ে গিয়ে মিলিটারির হাতে তুলে দেয়। কিন্তু মিলিটারি বলে, যদি বেনি মারা গিয়ে থাকে তাহলে শুধু এই চিঠি দিয়ে হবে না, বেনির ডেথ সার্টিফিকেট নিয়ে তার কোনো বৈধ উত্তরাধিকারীকেও এখানে আসতে হবে, তবেই এই কেসটি বন্ধ হবে। একদিকে মিলিটারি সূর্যকে তার নির্দোষ প্রমাণ করার জন্য 2 দিনের সময় দেয়, অন্যদিকে আদি সূর্যের উপর 5 কোটি টাকা ফেরত দেওয়ার চাপ দিতে থাকে। এই সময় বব সূর্যকে নিয়ে বাবা নামের একজন ব্যক্তির কাছে যায়, যে জুয়া খেলে এবং ভুয়া সনদপত্র তৈরি করার ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিল। সূর্য তাকে তার সব সমস্যা জানায়। সমস্যাগুলো শোনার পর বাবা সূর্যকে সাহায্য করতে রাজি হয়। বাবার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যার নাম ছিল ছোটু। ছোটু বাবাকে জানায় যে 3 দিন পর শেয়ার মার্কেটে একটি ইভেন্ট হবে। এটা শুনে বাবা খুশি হয়ে যায়। বাবা সূর্যকে বলে, তুমি যত টাকা জোগাড় করতে পারো করো, তারপর 3 দিন পরে আমরা শেয়ার মার্কেটে একটা বড় বাজি খেলবো। এরপর সূর্য টাকা জোগাড় করার জন্য একটি পরিকল্পনা করে। সে তার ব্যাংকে যায়। আজ সোয়াতিও তার পুরনো চাকরি ছেড়ে দিয়ে এই ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ ট্রাস্টে যোগ দেয়। সূর্য তাকে দেখে খুশি হয়। সোয়াতির সাথে কিছু রোমান্টিক সময় কাটানোর পর সূর্য তার কাজ শুরু করে। সে ব্যাংকের এনআরআই গ্রাহকদের অ্যাকাউন্টের একটি লিস্ট বের করে এবং একটি অ্যাকাউন্ট যেটা ডিঅ্যাক্টিভেটেড ছিল সেটা অ্যাক্টিভেট করে। সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার, ইমেল আইডি সবকিছু পরিবর্তন করে। এরপর সন্ধ্যায় সোয়াতির আইডি ব্যবহার করে সে ব্যাংকের এমন কিছু গ্রাহকের অ্যাকাউন্টে প্রবেশ করে যারা মৃত, কিন্তু তাদের অ্যাকাউন্টের টাকা কেউ ক্লেম করেনি। সেই অ্যাকাউন্টগুলোর মোট পরিমাণ ছিল 40 লাখ টাকা। সূর্য সেই অ্যাকাউন্টগুলোর বিস্তারিত তথ্য সেভ করে সমস্ত টাকাই এনআরআই অ্যাকাউন্টে ট্রান্সফার করে, যেটি সে অ্যাক্টিভেট করেছিল। এরপর সূর্য বাবার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে জানায় যে তারা মোট 41 লাখ টাকা জোগাড় করেছে। একই সময়ে আদি ডিল নিয়ে আলোচনা করতে মদনের সঙ্গে দেখা করতে যায়। তবে মদন আবারও আদির মজা উড়িয়ে বলে, যদি তোমরা 5 কোটি টাকা সামলাতে না পারো তাহলে 800 কোটির ডিল কিভাবে সামলাবে? এটা শুনে আদির লোকজন মদনকে সবকিছু জানায়। তারা ব্যাখ্যা করে কিভাবে সূর্যকে এতটাই ভয় পাইয়ে দিয়েছে যে সে ব্যাংক থেকে 41 লাখ টাকা চুরি করে শেয়ার মার্কেটে বাজি খেলতে যাচ্ছে। মদন প্রথমে বিশ্বাস করে না। পরে সে আদিকে বলে, যদি সূর্য এই মুহূর্তে তোমার অ্যাকাউন্টে 41 লাখ টাকা ট্রান্সফার করে দেয় তাহলে তাকে আর 5 কোটি টাকা ফেরত দিতে হবে না। এটা শুনে আদির অ্যাসিস্ট্যান্ট সূর্যকে কল করে। ওদিকে সূর্য টাকা বাবার অ্যাকাউন্টে শিফট করতেই যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, তুমি শুধু 41 লাখ টাকা ট্রান্সফার করো, বাকি টাকা দিতে হবে না। এটা শুনে সূর্য খুশি হয়ে যায় এবং সে আদির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যায়। কিন্তু ঠিক তখনই নতুন একটা সমস্যা তৈরি হয়। সূর্য সোয়াতির আইডি ব্যবহার করে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করেছিল। এদিকে মিলিটারি সোয়াতিকে তার ক্যাবিনে ডেকে বকাবকি করে। মিলিটারি বলে, তুমি নতুন, তোমার এমন তথ্য অ্যাক্সেস করার অনুমতি নেই, তাহলে কেন তুমি এটা করেছো? যখন সূর্য এটা জানতে পারে তখন সে বুঝতে পারে যে যদি মিলিটারি সে অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করে এবং তাদের ব্যালেন্স চেক করে তাহলে সোয়াতি বড় সমস্যায় পড়বে। এরপর সূর্য ও বব মিলে যেসব অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছিল সেগুলোতে সেই টাকাগুলো আবার ফিরিয়ে দেয়। এদিকে আদি মদনের সামনে বসে টাকা পাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু সূর্য তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে না। এরপর মদন আবারও আদির অপমান করে। এতে আদি বিরক্ত হয়ে যায়। তার সহকারী সূর্যকে কল করে, কিন্তু সূর্য তখন সোয়াতিকে বোঝানোর কাজে ব্যস্ত ছিল এবং সে আদির ফোন ধরে না। এরপর আদি তার লোকজনকে সূর্যকে শায়েস্তা করতে বলে।
সন্ধ্যায় সূর্য বাড়ি ফিরে আসে। তার মা, যিনি ডায়াবেটিক রোগী, তার জন্য অপেক্ষা করছিলেন। সূর্য তাকে ইনসুলিনের ইঞ্জেকশন দিয়ে দেয় এবং পোশাক বদলানোর জন্য অন্য ঘরে যায়। ঠিক তখনই আদির কল আসে। আদি তাকে জানায় যে ইঞ্জেকশন তুমি তোমার মাকে দিয়েছ সেটা ইনসুলিন নয়। সূর্য বাইরে এসে দেখে তার মা মাটিতে পড়ে কষ্টে ছটফট করছেন। সূর্য আদির কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং তার কাছে অনুরোধ করে, আমার মাকে বাঁচিয়ে দাও, আমি তোমার টাকা ফেরত দেব। তখন আদি তার মায়ের জন্য একটি অ্যান্টিডোট ইঞ্জেকশন পাঠিয়ে দেয়। সূর্য তাড়াতাড়ি তার মাকে ইঞ্জেকশন দেয় এবং তাকে নিয়ে হাসপাতালে যায়। আদি সূর্যকে 4 দিনের সময় দিয়েছিল, যার মধ্যে এখনো 2 দিন বাকি ছিল। সূর্য প্রতিশ্রুতি দেয় যে এই 2 দিনের মধ্যে সে তার টাকা ফেরত দেবে। পরের দিন সূর্য ব্যাংকে যায়। সে বব এবং সোয়াতির সঙ্গে দেখা করে এবং আদির 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকের লকার থেকে ক্যাশ টাকা চুরি করার কথা বলে। বব এবং সোয়াতি এই কথা শুনে পুরো হতবাক হয়ে যায়। এখন দেখুন, ব্যাংকের লকারে ঢুকতে হলে তাদের প্রথমে কাঠের একটি দরজা পার করতে হবে, এরপর একটি লোহার দরজা যেখানে কম্বিনেশন লক লাগানো আছে, এরপরেও রয়েছে একটি ভারী দরজা যা খোলার জন্য একটি পিনকোড এন্টার করতে হয়। এই পিনকোড প্রতি আধা ঘন্টায় একটি বিশেষ ডিভাইসে নতুন করে জেনারেট হয়, যা ব্যাংক ম্যানেজার শিলার কাছে থাকে। এই দরজা পেরিয়ে কেউ যদি ভিতরে পৌঁছাতে পারে তবে ভিতরে আরও 5টি ছোট ছোট লকার রয়েছে, যার মধ্যে 2টি লকারে দৈনিক লেনদেনের জন্য ক্যাশ টাকা রাখা হয়। অন্য 2টি লকারে ডকুমেন্টস এবং মূল্যবান জিনিস যেমন স্বর্ণ ও হীরা রাখা থাকে। 5ম লকারে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকে দেওয়া 2.5 কোটি ক্যাশ টাকা রাখা হয়। সূর্য বলে, আমরা রিজার্ভ ব্যাংকের টাকা চুরি করব আর সেটাই বাবাকে দেব। বাবা শেয়ার মার্কেটে বাজি খেলে সেই 2.5 কোটি টাকা 7.5 কোটি টাকা বানাবে। এরপর আমরা 5 কোটি টাকা আদিকে দেব এবং বাকি 2.5 কোটি টাকা লকারে ফিরিয়ে রাখ। তাদের পরিকল্পনা ভালো ছিল, কিন্তু এটা বাস্তবে সহজ হবে কি? যাই হোক, বব এবং সোয়াতিও সূর্যের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়। পরিকল্পনা অনুযায়ী প্রথমে বব ব্যাংক ম্যানেজার শিলার ক্যাবিনে যায়। সে ইচ্ছাকৃতভাবে শিলার পোশাকে কফি ফেলে দেয়। শিলা বিরক্ত হয়ে তাকে ক্যাবিন থেকে বের করে দেয় এবং নিজে ওয়াশরুমে যায়। এরপর সোয়াতিও ওয়াশরুমে যায় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এই সুযোগে বব লকারের চাবি এবং ডিভাইসটি চুরি করে সূর্যের হাতে দেয়। এরপর সূর্য আদিকে ফোন করে। ব্যাংকের সিসিটিভি কন্ট্রোল রুমে আদির একজন লোক ছিল। সূর্য তার সাহায্যে সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করিয়ে দেয়। আদি এতে তাকে সহযোগিতা করে। এরপর সূর্য তার কাজ শুরু করে। সে স্মোক ডিটেক্টরের কাছে লাইটার জ্বালায়, যার ফলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সিকিউরিটি গার্ডেরা ব্যাংকের সব কর্মী ও গ্রাহকদের বাইরে বের করে দেয়। এরপর সূর্য সকলের নজর এড়িয়ে লকার রুমে প্রবেশ করে। প্রথমে সে কাঠের দরজা পেরোয়, তারপর কম্বিনেশন লক লাগানো দরজা খুলে ফেলে। ডিভাইসে পাসওয়ার্ড দেখে দ্বিতীয় দরজাও খুলে ফেলে। সবশেষে সে লকারের ভেতরে পৌঁছায়। তৃতীয় লকারে রিজার্ভ ব্যাংকের পুরো ক্যাশ টাকা রাখা ছিল। সূর্য সেই লকার খুলে সমস্ত টাকা ব্যাগে ভরে নেয় এবং সময় মতো বেরিয়ে আসে। এদিকে সিকিউরিটির লোকেরা বুঝতে পারে এটি একটি ফলস অ্যালার্ম ছিল। তখনও কারো ধারণা ছিল না যে ব্যাংকের ভিতর থেকে 2,50,00,000 টাকা চুরি হয়ে গেছে। সূর্য ও বব সেই সব টাকা নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দেয়। বাবা সূর্যের নামে শেয়ার মার্কেটের কিছু ফেক ডকুমেন্টস তৈরি করে, যেখানে দেখানো হয় যে সূর্যের বাবা 20 বছর আগে তার জন্য শেয়ার কিনেছিলেন এবং সূর্যের কাছ থেকে সেই শেয়ার নিজের নামে ট্রান্সফার করার জন্য ডকুমেন্টে সাইন করিয়ে নেন এবং নিজের আসল খেলা শুরু করেন। পরের দিন শেয়ার মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই বাবা পুরো টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দেয়। কিন্তু কিছু সময় পরেই জানা যায় যে শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে। বিনিয়োগকারীদের সমস্ত টাকা ডুবে গেছে। এটা শুনে সূর্য খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। তার শেষ আশাও শেষ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই বাবার থেকে একটি কল আসে। বাবা সূর্যকে বলে, তোমার ভাগ্য ভালো ছিল, মার্কেট ক্র্যাশ হওয়ার আগেই আমি সব টাকা তুলে নিয়েছি। এখন আমাদের কাছে 7.5 কোটি টাকারও বেশি রয়েছে। সূর্যের কথায় বাবা ববকে 2,50,00,000 টাকা ক্যাশ দিয়ে দেয় এবং বাকি 5 কোটি টাকা বেনির অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। এদিকে মদনের হাত থেকে এয়ারপোর্টের ডিল চলে যাচ্ছিল। রাগে মদন আদির চাচা টগরকে কিডন্যাপ করিয়ে নেয়, কিন্তু মদন জানতো না যে টগরের গাড়িতে আদির ছেলে ছিল। এদিকে আদি যখন এটা জানতে পারে তখন সে তার ছেলেকে বাঁচানোর প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে বেনির অ্যাকাউন্টে 5 কোটি টাকা ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গেই সে টাকা তোলার জন্য বেনির স্ত্রী জেনিফার ব্যাংকে পৌঁছে যায়। আর জেনিফার আর কেউ নয় বরং সেই মেয়ে যে অন্য ব্যাংকের কাউন্টারে কাজ করত, সেই একই ব্যাংকে যেখানে বেনির অ্যাকাউন্ট থেকে সূর্য 2 লাখ টাকা রিকভার করেছিল। জেনিফার ব্যাংকে গিয়ে মেসেজ দেখায় এবং তার 5 কোটি টাকা দাবি করে।
মিলিটারি এবং অন্যান্য তদন্তকারী অফিসাররা 5 কোটি টাকার কেসটি ক্লোজ করতে চায়। তারা জেনিফারকে টাকা দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু ব্যাংকে রাখা নগদ টাকা কম পড়ে যায়। এরপর অফিসাররা সিদ্ধান্ত নেয় যে লকার রুমে থাকা রিজার্ভ ব্যাংকের টাকা জেনিফারকে দিয়ে দিবে। তারা টাকা আনতে লকার রুমে যায়। একই সময়ে সূর্য এবং বব ক্যাশ টাকা নিয়ে ব্যাংকে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে সূর্যের কাছে লকারে টাকা রাখার মতো সময় আর ছিল না। তখন সূর্য একটি নতুন পরিকল্পনা করে। এদিকে অফিসাররা লকার রুমে গিয়ে দেখে যে লকারে কোনো ক্যাশ টাকা নেই। তারা পুরো ব্যাংকটি সিল করে টাকা খুঁজতে শুরু করে। ম্যানেজার শিলার ক্যাবিনে একটি ছোট লকার ছিল, যার ভেতরে তারা সমস্ত টাকা পেয়ে যায়। অফিসাররা মনে করে শিলা এই টাকাগুলো চুরি করে তার লকারে রেখেছিল এবং পঙ্কজও এর সাথে জড়িত, কিন্তু কেউই অনুমান করতে পারেনি যে এই পুরো ঘটনাটি সূর্য ঘটিয়েছে। অবশেষে তারা শিলা এবং পঙ্কজকে গ্রেফতার করে এবং ব্যাংকের সব সিনিয়রদেরকে বিষয়টি ইনফর্ম করে। এদিকে আদি তার ছেলেকে বাঁচানোর জন্য মদনের কাছে যায়। সে মদনের সব লোককে একে একে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত মদনের কাছে পৌঁছে যায়। সে মদনকে মারার জন্য প্রস্তুত ছিল, কিন্তু মদন বলে যে আমি শুধু টগরকে অপহরণ করার কথা বলেছিলাম, কিন্তু আমি জানতাম না যে গাড়িতে তোমার ছেলেও ছিল। ঠিক তখনই মদনের বস সেখানে আসে, যে আর কেউ নয়, স্টেটের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আদিকে জিজ্ঞাসা করে, তুমি এই ডিলের বদলে টাকা না নিয়ে আমার সাথে দেখা করতে চেয়েছিলে কেন? তখন আদি তাকে তার সম্পর্কে সবকিছু জানায়। সে জানায় যে সে তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে এমন একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব হয়ে উঠবে যাতে তার ছেলেকে কেউ ছুঁতে না পারে। এরপর সে মুখ্যমন্ত্রীর সাথে একটি চুক্তি করে যে সে তার পরবর্তী পুরো নির্বাচন স্পন্সর করবে। কিন্তু মদন বলে, তুমি এখনো চ্যালেঞ্জের 5 কোটি টাকাই উদ্ধার করতে পারোনি, আর তুমি 18,000 কোটির ডিল করতে চাও? একই সময়ে সূর্য আদির অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার করে। মুখ্যমন্ত্রী আদির এই দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে হাত মেলায়। এভাবে আদি স্টেটের কিংমেকার হয়ে ওঠে। সবশেষে দেখা যায় একটি অনাথ আশ্রমে আদি সূর্যের সঙ্গে দেখা করতে আসে। তখনই আমরা জানতে পারি যে বেনির অ্যাকাউন্ট থেকে ওই 5 কোটি টাকা আর কেউ নয়, বেনির স্ত্রী জেনিফারই চুরি করেছিল। আসলে সেদিন যখন সূর্য জেনিফারের ব্যাংকে গিয়ে বেনির অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা তোলার চেষ্টা করছিল, তখন সূর্য জেনিফারকে বলেছিল, আমি বেনির বন্ধু, সে অনলাইনে যা কিছুই করুক সবসময় আমার সঙ্গে সে আলোচনা করে। এই কথাগুলো শোনার পরে জেনিফার সূর্যকে এই স্ক্যামে ফাঁসিয়ে দেয়। আসলে বেনি জুয়া খেলতে খেলতে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। বেনি মারা যাবার পর ঋণদাতারা জেনিফার থেকে সেই অনাথ আশ্রমের জমি কেড়ে নিতে চেয়েছিল, যা জেনিফারের বাবার প্রতিষ্ঠিত। এবং সেই রাতে যখন সূর্য বেনিকে খুঁজতে তার বাড়িতে যায়, তখনই সূর্য পুরো ঘটনা জেনে যায়। তবে অনাথ আশ্রমকে বাঁচানোর জন্য সূর্য আদিকে কিছুই জানায় না এবং 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। শেষে আদি সূর্যকে বলে, যদি তুমি আগেই আমাকে বলতে যে এই সমস্ত কিছু তুমি অনাথ আশ্রমকে বাঁচানোর জন্য করছো, তাহলে আমি তোমার উপর এত চাপ দিতাম না। এরপর আদি সূর্যকে একটি গিফট বক্স দিয়ে চলে যায়। সূর্য যখন বক্সটি খুলে দেখে, সে দেখে সেখানে ফ্ল্যাটের চাবিটি ছিল, যা সূর্য প্রথমে তার মা এবং স্বাতিকে দেখিয়েছিল। এর সঙ্গেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমার গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।